আসসালামু আলাইকুম। শুরু করছি বাঁধনহারা প্রেম গল্পে 14তম পর্ব। লেখনীতে শান্তামণি মায়াবতী। তুই অয়নকে আর কিছু না বলতে দিয়ে শুভ্র অয়নকে মারতে থাকে। রোদ গুটিসুটি মেরে এক কোণে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। শুভ্র অয়নের গলা চেপে ধরে রাগে চল শক্ত করে বলে, তোর সাহস আছে বলতে হবে, তুই কার কলিজায় হাত বাড়িয়েছিস? হ্যাঁ? শুভ্র অয়নের নাক বরাবর পাঁচ মারে পুনরায় আবার বলে ওঠে, আজ তুই আমার ভাই বলে তোকে ছেড়ে দিলাম, কিন্তু এর পরের বার এমন হলে জানে মেরে ফেলবো। কথাগুলো বলে অয়নকে ধাক্কা দিয়ে রোদের কাছে এগিয়ে আসে। রোদের শরীর কাঁপছে। শুভ্র রোদকে কোলে তুলে রুম থেকে দ্রুত পায়ে বেরিয়ে যায়। অয়ন রোদকে ছাদের এক পুরনো রুমে গেছিল। শুভ্র ছাদ থেকে নেমে নিচে আসে। বাড়ির সামনে শুভ্রের গাড়ি। রোদের এখনো বিশ্বাস হচ্ছে না যে শুভ্র এসেছে। শুভ্র রোদকে কোলে নিয়ে গাড়িতে বসে। শুভ্র গাড়িতে বসতেই রোদ শুভ্রের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। রোদে মাথা তুলে শুভ্র রোদের দুই চোখের পানি মুছে দুই গালে হাত রাখে। রোদ এখনো নাক টানছে। থেকে থেকে শরীর কেঁপে কেঁপে উঠছে। শুভ্রের এইটা ভেবে শরীরে কাটা দিচ্ছে, আজকে যদি সময় মতো না আসতো তাহলে কি হতো। 2 দিন অফিসের কাজ কিছুটা কমে আসলে সব শেষ হয়নি। এই 2 দিন ব্যস্ততার জন্য রোদের সাথে সেরকম কোনো যোগাযোগ হয়নি। মিটিং শেষ করে অফিসে বসেছিল শুভ্র। কোনো কিছু যেন তার মন টিকছে না। মনটা শুধু বউ বউ করছে। কাজের মধ্যে থাকলে শুভ্রর প্রতিটা মুহূর্তে রোদকে মিস করে। অশান্ত মন শান্ত করার জন্য হলেও তার বউ চাই, মানে চাই। রাত তখন 9টা কি 9:30। অফিস থেকে বের হয় ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে শুভ্র। রাত 1টা বাজে এসে গাড়ি থামে সেই চিরচেনা চৌধুরী বাড়ির সামনে। অজানা এক কারণের জন্য শুভ্র এতদিন এই বাড়িতে আসেনি, কিন্তু আজকে বইয়ের জন্য আসতেই হলো। গাড়ির দরজা খুলে দারোয়ানকে বলে বাড়ির ভেতর ঢুকে শুভ্র। ফোন বের করে রোদকে ফোন দেয়। ফোন বাজে কিন্তু কেউ ফোন তুলছে না। শুভ্র ভাবে রোদ হয়তো ঘুমিয়ে গেছে। অপরতলা সিঁড়ি পেয়ে উঠে আসে। পাশে সব রুমগুলো খুঁজে কিন্তু রোদকে কোথাও দেখছে না। রোদ যে রুম থাকার কথা সেখানেই দেখছে না। শুভ্র রোদের ফোনে লোকেশন ট্র্যাক করে। ফোনের লোকেশন বাড়িতেই দেখাচ্ছে। শুভ্র কি ভেবে যেন ছাদের দিকে পা বাড়ায়। সে ভালো করে জানে রোদে যখন ঘুম আসে না তখন একা একা ছাদে যায়। শুভ্র ছাদে এসে আশেপাশে খুঁজে কিন্তু কোথাও রোদকে দেখা যাচ্ছে না। শুভ্র পুনরায় রোদের ফোনে কল দেয়। কল দিতে ছাদের এক কোণে থেকে ফোনের আলো জ্বলে ওঠে। ফোন হয়তো সাইলেন্ট করা। শুভ্র ফোনের কাছে গিয়ে ফোন হাতে তুলে ভ্রুকুসকে তাকায়। মনে মনে বলে, রোদের ফোন এখানে থাকলে রোদ কোথায়? আবার কোনো বিপদ হলো না তো? আশেপাশে খুঁজে দেখে কিন্তু কোথাও রোদ নেই। ছাদের এক পাশে একটা পুরনো রুম আছে। হঠাৎ একটা শব্দ আসে। শুভ্র দৌড়ে এগিয়ে যায় সেই দিকে। যেতেই দেখে রুমের দরজা হালকা চাপানো। দরজা খুলে রুমের ভিতর ঢুকতে আচ্ছা আলোয় অয়নকে রোদের ওনার হাতে। শুভ্রের বুঝতে আর অসুবিধা হয় না অয়ন কি করতে যাচ্ছে। রোদের কপালে শব্দ করে চুমু খেয়ে দুকালে হাত রেখে বলে, আমি এসে গেছি তো জান, কিচ্ছু হবে না, শান্ত হও প্লিজ। রোদ শুভ্রকে জড়িয়ে ধরে ঢুকে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে বলে, আপনার কাছ থেকে আমাদের আলাদা করতে চায় অয়ন ভাই। আমি বেঁচে থাকতে কখনোই কেউ আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না। শুভ্র রোদকে কোলে নিয়ে গাড়ি স্টার্ট দেয়। রোদ শুভ্রের বুকে গুটিসুটি মেরে আছে। গাড়ি চলছে তার আপন গতিতে। সকাল 8টা 30। রোদকে নিজের রুমে দেখতে না পেয়ে পুরো বাড়ি সবাই খোঁজাখুঁজি করছে, কিন্তু রোদ কোথাও নেই। হেনা বেগম চিন্তিত হয়ে ফোন দেয় শুভ্রর কাছে। শুভ্র ফোন তোলার সাথে সাথে বলে দিছে রাতে রোদকে নিয়ে সাথে করে এসেছে। হেনা বেগম আর কিছু না বলতে দিয়েই সাথে সাথে কল কেটে দেয়। হেনা বেগম ফোন হাতে নিয়ে সামনে থাকা রুহির দিকে তাকিয়ে আছে। হেনা বেগমকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রুহি ব্যস্ত হয়ে বলে, দাদি কি হয়েছে বলো, ভাইয়া কি বলছে তোমায়? হেনা বেগম ভাবলেশীন ভাবে বলে ওঠে, যার বউ সে এসে রাতের আধারে নিয়ে গেছে। হেনা বেগমের কথা শুনে পাশ থেকে নিলয় বলে ওঠে, বলেছিলাম তোমাদের রোদকে বউ এসে নিয়ে গেছে, তোমরা তো শুনলে না আমার কথা। নিলয়ের দিকে ঘুরে তাকায় রুহি। নিলয় দাঁত কেলিয়ে হেসে বলে ওঠে, শিয়াল রাতে মুরগি শিকার করে সাথে করে নিয়ে গেছে। হেনা বেগম তেতে উঠে বলেন, এই গাধা, কাকে শিয়াল কাকে মুরগি বানাচ্ছিস তুই? হেনা বেগমের কথা শুনে নিলয় দাঁত বের করে হেসে বলে, আরে সুইটহার্ট, কাকে আবার? তোমার নাতি শুভ্র আর নাতনি রোদ। বউকে ছাড়া যে 2 দিন দূরে থেকেছে, এটাই তো অনেক। হেনা বেগম সোফা থেকে উঠে ওপরে চলে যায়। এই হাদারামের সাথে কথা বলে তাকে পাগল বানিয়ে ছাড়বে, এর থেকে এখান থেকে চলে যায় উত্তম।
হেনা বেগমের পিছু পিছু রুহিও চলে যায়। নিলয়, হেনা বেগম রুহি যার দিকে তাকিয়ে মিনমিনি স্বরে বলে ওঠে, জীবনটা ওবায়দুল কাদের মতো হয়ে গেছে। যতই সিরিয়াস কথা বলি না কেন, সবাই মজা ভেবে নেয়। এদিকে জুই পা টিপে টিপে অয়নের রুমের সামনে এসে দাঁড়ায়। দরজা খুলতে গিয়ে দেখে দরজা ভেতর থেকে বন্ধ। রুহির হাসিমাখা মুখটা বিষাদে ভরে যায়। কিছুক্ষণ অয়নের দরজার সামনে দাঁড়িয়ে থেকে চলে যায়। অয়নের শুভ্র চলে যাওয়ায় ঘন্টাখানিক পর হুঁশ আসে। কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে রুমের দরজা লাগায়, নিজের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে মেডিসিন নিয়ে শুয়ে পড়ে। ঘড়ির কাঁটা দুপুর 12টার ঘরে। আড়মোড়া ভেঙে ঘুম থেকে ওঠে রোদ। আশেপাশে তাকাতেই কাউকে না দেখতে পেয়ে উঠে বসে। রুমের দিকে খেয়াল করতে দেখে শুভ্রের সেই ফ্ল্যাটে যখন রাতের আধারে ঘুমের মধ্যে নিয়ে এসেছিল, সেই রুমের বেডের ওপর শুয়ে আছে রোদ। রোদের আস্তে আস্তে রাতে ঘটা সব ঘটনা মনে পড়তে থাকে। কাল রাতে অন্য এক অয়নকে দেখেছিল রোদ, যার মধ্যে ছিল রাগ, জেদ আর হিংস্রতা। রাতের কথা মনে পড়তে রোদ ভয় আরো সিটিয়ে যায়। দরজা খোলার শব্দ পেয়ে সামনে তাকায়। শুভ্র দাঁড়িয়ে আছে, হাতে খাবারের ট্রে নিয়ে। রোদের দিকে এক নজর তাকিয়ে রুমের ভিতর ঢুকে শুভ্র টি টেবিলের ওপর খাবার ট্রে রেখে রোদের দিকে এগিয়ে এসে দাঁড়ায়। তারপর বলে, যাও ফ্রেশ হয়ে আসো, নাস্তা করবে। রোদ ঠায় সেই রকম বসে থাকে। রোদের হেলদোল না পেয়ে রোদকে কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকে কিছুক্ষণ পর রোদ ফ্রেশ হয়। ওয়াশরুম থেকে বের হয় শুভ্র, রোদকে কোলে নিয়ে সোফার ওপর বসায়। রোদের দিকে ফিরে হাতের খাবার প্লেট নিয়ে মুখের কাছে খাবার ধরে। রোদ ভাবলেশীন ভাবে বলে ওঠে, আপনি আমাকে ভালোবাসেন শুভ্র ভাই? শুভ্রর হাত থেমে যায়। রোদের দিকে ভ্রু কুঁচকে তাকায়। হঠাৎ এমন প্রশ্ন! শুভ্র রোদের কথায় রাতে আবার খাবারের লোকমা মুখের সামনে ধরে। রোদ শুভ্রের চোখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, কি হলো, বলছেন না কেন? উত্তর দিন। শুভ্র না শোনার ভান করে বলে, কিসের উত্তর দিব? রোদ শুভ্রের দিকে তাকিয়ে পুনরায় বলে ওঠে, ভালোবাসেন আমায়? তোর কি মনে হয়? আমার যা মনে হয় সেটাই কি সত্যি? হুম। রোদের বুক কেঁপে ওঠে। তার মানে সে যা ভাবছে সেটাই সত্যি। রোদ কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে, তার মানে আপনি আমাকে ভালোবাসেন না, ঘৃণা করেন? তোর যেটা মনে হয়। আমার এইসবই মনে হচ্ছে। শুভ্র কোনো কিছু বলে না। ক্লাসে থাকা পানি দিয়ে হাত ধুয়ে নেয়। কিছু সময় যেতে রোদ ফুঁপিয়ে ওঠে, আর চোখে সেই দিকে তাকায় শুভ্র। রোদ ভাঙা গলায় বলে, ভালোই যখন বাসেন না, তাহলে কেন আপনার জীবনে আমাকে রেখেছেন? আমাকে তো ঘৃণা করেন আপনি, ছেড়ে কেন দিচ্ছেন না? রোদের কথা শুনে শুভ্রের মেজাজ খারাপ হয়ে যায়। দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। রোদ নাক টানতে টানতে বলে, আমি এখানে থাকবো না। যেখানে ভালোবাসা নেই সেখানে আমি থাকবো না। কথাগুলো বলে রোদ বাস থেকে উঠে দাঁড়ায়, দরজার দিকে যেতে নেয়। এমন সময় শুভ্র রোদের হেঁচকা টানে নিজের সাথে মিশিয়ে নেয়। রোদ ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। কিছু সময় যেতে পিটপিট করে চোখ তুলে শুভ্র রোদের কোমর এক হাত দিয়ে শক্ত করে ধরে আছে। রোদ শুভ্রের দিকে তাকে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি 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 করছেন আপনি? ভালোবাসা দেখাচ্ছি। মানে? শুভ্র এক হাত দিয়ে রোদের গায়ে থাকা ওড়না কিছুটা দূরে ছুঁড়ে মারে। রোদ ভয়ে সিটিয়ে যায়। নিজেকে সারানোর জন্য ছোটাছুটি করতে থাকে। রোদকে নিজের সাথে আরো গভীরভাবে জড়িয়ে ফিসফিস করে বলে ওঠে, ভালোবাসি কিনা জানতে চেয়েছিলি না? সেটাই দেখাচ্ছি। আমি জানতে চেয়েছি, দেখাতে বলিনি। শুভ্র রোদের মাথায় টোকা দিয়ে বলে, এই ছোট মাথায় বললে কিছুই বুঝবে না, তাই দেখাচ্ছি। উম, দেখুন, ভালো হবে না বলে দিচ্ছি। ভালো কিছু এমনিতেই হবে না। চলো বউ, খারাপ কিছু করি। অসভ্য লোক, ছাড়েন আমাকে। চাই না আপনার ভালোবাসা। জামাইকে এইভাবে বলে না বউ, আল্লাহ পাপ দিবে, তুমি জাহান্নামী হবে, বুঝছো? তাই আমি যা যা বলি চুপচাপ শুনো। আমাকে ছেড়ে দিন, আমি ভালোবাসা চাই না। এটা বললে তো হবে না বউ। তুমি তো বললে যেখানে ভালোবাসা নেই সেখানে থাকবে না তুমি। তো আমি স্বামী হয়ে সেটা তো হতে দিতে পারি না। তাই চলো, আজকে তোমায় ভালোবাসা দিব। রোদ নিজেকে ছাড়ানোর জন্য আরো ছোটাছুটি করতে থাকে, কিন্তু শুভ্রের সাথে পেরে ওঠে না। শুভ্র ঠোঁট কামড়ে হাসে। রোদকে নিজের কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলে, বৃথা চেষ্টা করো না বউ, আজকে আমি জমি চাষ করবই। রোদ হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। শুভ্র হেসে রোদকে ধরে বিছানার দিকে এগিয়ে আসে। রোদ নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে বলে, প্লিজ না, ছেড়ে দিন আমায়। শুভ্র রোদকে বিছানার উপর ফেলে রোদের দিকে এগিয়ে আসতে আসতে বলে, আরে বউ, এমন করছো কেন? ভালোবাসা নিবে না?
আজকে তোমাকে ভালোবাসা দিব। আমার ভালোবাসা লাগবে না। ছি বউ, এ কথা বলে না। দেখুন, আমি আমি কিন্তু চিৎকার করব। করো, বারণ করেছে কে জান? শুভ্রকে কাছে আসতে দেখে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে রোদ। কিছুক্ষণ সময় যেতে শুভ্রর কোনো সারা শব্দ না পেয়ে আস্তে আস্তে চোখ খুলে তাকায় রোদ। সামনে শুভ্রকে দেখতে না পেয়ে আশেপাশে তাকায়। রুমের কোথাও শুভ্র নেই। রোদ বিছানা থেকে উঠে বেলকনির দিকে যেতেই দেখে শুভ্র টি শার্ট দেখা যাচ্ছে, আর কানে ফোন, হয়তো কারোর সাথে কথা বলতে আছে। রোদ রুমে না দাঁড়িয়ে বেরিয়ে আসে রুম থেকে। জমের মুখে সে আর পড়তে চায় না। বিকাল 4:12, সোফার ওপর গুটিসুটি মেরে বসে আছে রোদ। কতক্ষণ ধরে শুভ্রকে বলছে বাড়িতে যাওয়ার কথা, কিন্তু শুভ্র শুনছে না। অনেক চেষ্টা করছে কিন্তু বারবার ব্যর্থ হয়েছে, যার জন্য মন খারাপ করে বসে আছে। শুভ্র বেডের ওপর বসে কি যেন করছে ল্যাপটপে, খুব গম্ভীরভাবে। রোদ কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়। পা টিপে টিপে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে আসে। শুভ্রর কাজে ব্যস্ত থাকায় রোদ যে রুম থেকে বেরিয়ে আছে সেটা খেয়াল করেনি। ছোট্ট একটা কিচেন, সেরকম খাওয়ার মতো কিছুই দেখছে না রোদ। শুভ্র দুপুরে বাহির থেকে খাবার এনেছে, দুইজন খেয়েছে। তবে বাহিরে রান্না করা খাবার রোদের তেমন একটা ভালো লাগেনি, যার জন্য এখন রান্নাঘরে আসা। রোদ রান্নাঘরে অনেক কিছু খুঁজে চাল ডাল আর ফ্রিজ থেকে মাংস বের করে সবকিছু রেডি করে খিচুড়ি রান্না বসায়। ঘন্টাখানিক পর রান্না শেষ হয় রোদের। পুরো বাড়ি রান্নার গন্ধ মোমো করছে। শুভ্র এতক্ষণ পর খেয়াল আসে, ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তাকায় সামনে। রোদকে কোথাও না দেখে ভ্রু কুঁচকে তাকায়। মনে মনে বলে, কোথায় গেল? এখানেই তো ছিল। শুভ্র বেড থেকে উঠে দাঁড়ায়, রুম থেকে বের হতে যাবে এমন সময় নাকি সুন্দর রান্নার গন্ধ আসে। শুভ্র ধীরে পায়ে ওপরতলা থেকে নিচে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরের দিকে চোখ পড়তে দেখে রোদ ডাইনিং টেবিলে বসে কি যেন খাচ্ছে। শুভ্র ধীর পায়ে এগিয়ে যায় সেদিকে। রোদ শুভ্রকে দেখে থতমত খেয়ে যায়। খাওয়া থামিয়ে চুপ করে বসে থাকে, এই ভয় যে শুভ্রকে না বলে রান্নাঘরে আবার এক এক খাচ্ছে। চেয়ার টানার শব্দে আর চোখে পাশে তাকায় রোদ। শুভ্র রোদের পাশে চেয়ারে বসে আছে। শুভ্র রোদের দিকে চোখ ইশারা করে। রোদ বুঝতে না পেরে সেই রকম তাকিয়ে থাকে। শুভ্র গলা খাকারে দিয়ে আস্তে করে রোদের নাক টেনে বলে, একা একা খাবে নাকি আমাকে একটু খেতে দিবে? রোদ মিনমিনে স্বরে বলে, আপনি খাবেন? রোদ বসা থেকে উঠতে চায়, কিন্তু শুভ্র হাত ধরে আবার বসিয়ে দেয়। নতুন করে আর দিতে হবে না, এখান থেকে দাও। রোদ শুভ্রের দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, আমি খেয়েছি, এটু খাবার এটা, তোমাকে যা বলেছি তাই করো। শুভ্র ধমকে চুপ হয়ে যায়। রোদ নিজের খাবার প্লেট এগিয়ে দেয় শুভ্রের দিকে। শুভ্র ভ্রু কুঁচকে রোদের দিকে তাকিয়ে বলে, আমার হাতে ব্যথা, তোমার হাত দিয়ে খাইয়ে দাও। রোদ চোখ বড় বড় করে শুভ্রের দিকে তাকায়। শুভ্র তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, আমায় দেখার জন্য সারা রাত পড়ে আছে, রাতে দেখো, এখন খাইয়ে দাও। রোদ আর কোনো কথা বলে না, কাপা কাপা হাতে শুভ্রের মুখে খাবার তুলে দেয়। রোদ শুভ্রকে খাওয়াচ্ছে আর চোখ গরম করে শুভ্রের দিকে তাকাচ্ছে, কিন্তু শুভ্র স্বাভাবিক অবস্থায় খেয়ে যাচ্ছে। রোদ খাবারের লোকমা মুখে দিতেই রোদের আঙুলে কামড় দিচ্ছে শুভ্র। রোদ প্রথমবার ভুল করে হয়েছে বলে মানলেও পরপর 5-6 বার কামড় দিচ্ছে শুভ্র, যার জন্য রাগী চোখে তাকিয়ে আছে রোদ শুভ্রের দিকে। শুভ্রের এমন ভাব যে সে কিছুই জানে না। প্রায় 10 মিনিট পর শুভ্রের খাওয়া শেষ হয়। রোদ খাবার প্লেট নিয়ে কিচেনের দিকে যায়। রান্না ভালো হয়েছে না খারাপ হয়েছে সেসব কিছুই বলেনি শুভ্র। রোদ খাইয়ে দিয়েছে, শুভ্র চুপচাপ খেয়েছে। রোদ রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতে শুভ্র সামনে এসে রোদকে কোলে তুলে নেয়। রোদ বিচলিত হয়ে রোদের শুভ্রের টি শার্ট খামচে ধরে বলে, কি করছেন আপনি? পেট তো ভরে গেছে, এখন মন ভরতে হবে, রুমে চলো। রোদকে আর কোনো কিছু না বলতে দিয়ে সিঁড়ি বেয়ে রুমে চলে আসে শুভ্র। সন্ধ্যা 7টা কি 7:30 বাজে। রোদকে নিজের সাথে জড়িয়ে বেডে শুয়ে পড়ে শুভ্র। রোদ শুভ্রের বুকে মাথা রেখে চুপচাপ আছে। সে জানে কোনো কিছু শুভ্রকে বলে লাভ নেই। সে যা বলবে মানে বলবে, যা করার করবে। তাই শুভ্রকে কিছু বলা বা করা মানে নিজের শক্তি অপচয় করা, যার জন্য রোদ চুপচাপ আছে। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর শুভ্র নড়ে চড়ে ওঠে রোদকে নিয়ে হেলে রোদের মুখ বরাবর নিজের মুখ এনে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে থাকে। রোদের কপালে আলতো করে চুমু খায় শুভ্র। রোদের কপালের সাথে কপাল ঠেকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলে ওঠে, রোদ, আমি কিছু চাই, তোর কাছ থেকে দিবি আমায়? রোদ চোখ বন্ধ করেছিল। শুভ্র রোদের কপাল থেকে নিজের কপাল সরিয়ে রোদের দিকে তাকায়। রোদ জিজ্ঞেসু দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রের দিকে।
শুভ্র রোদের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, আমি আর একবার তোকে গভীরভাবে ছুঁয়ে দিতে চাই জান, প্লিজ না করিস না। ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করছি আমি, আর পারছি না, প্লিজ জান, আই নিড ইউ প্লিজ। শুভ্র কি চাচ্ছে বুঝতে অসুবিধা হয় না রোদের। সেদিন রাতের কথা মনে পড়তে ভয় সিটিয়ে যায় রোদ। রোদকে কিছু বলতে না দেখে শুভ্র রোদের দিকে তাকিয়ে পুনরায় আবার বলে ওঠে, প্লিজ জান, আর একটাবার তোকে নিজের সাথে মিশিয়ে নিতে দিবি? এবার আর কষ্ট দিব না পাখি। রোদ কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে, আপনি আমাকে খুব কষ্ট দেন শুভ্র ভাই, আমি সহ্য করতে পারি না। রোদের কথা শুনে শুভ্র রোদকে নিজের সাথে জড়িয়ে নিয়ে রোদের কানের কাছে মুখ নিয়ে বলে, এবার আর ব্যথা দিব না জান, আমার 400 গ্রাম বউকে আদরে আদরে ভরিয়ে দিব। শুভ্রের কথায় রোদের শরীর কেঁপে ওঠে, নিঃশ্বাসের গতি ভারী হতে থাকে। রোদ কিছু বলতে চেয়েও পারে না। আজ প্রথমবার শুভ্রের প্রতিটা স্পর্শে নিজেই সায় দিচ্ছে। শুভ্র মুচকি হেসে রোদকে নিজের বাহুবন্ধনে আগলে নেয়। আজ প্রায় 7 দিন হয়েছে শুভ্রের আলাদা ফ্ল্যাটে আছে। আজকে রোদকে নিয়ে যাচ্ছে চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়িতে নিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে হেনা বেগম। রোদের জন্য অনেক কানাকাটি করেছে শুভ্রের কাছে ফোন দিয়ে। শুভ্র তো কোনোভাবে রাজি না রোদকে চৌধুরী বাড়িতে রাখতে। রোদ ও হেনা বেগমকে ফোন দিয়ে অনেক কানাকাটি করছে। তার এই বাড়িতে একা থাকতে ভয় হচ্ছে। শুভ্র অফিসের কাজে বাইরে গেলে রোদ একা বাড়িতে থাকতে ভয় পায়। হেনা বেগম 2 দিন ধরে খুবই অসুস্থ, যার জন্য রোদকে নিয়ে যাচ্ছে শুভ্র। হেনা বেগম বাড়ির কেউ জানে না অনের সাথে ঘটে যাওয়া সেই দিনের বিষয়গুলো। শুভ্রর সাথে এই 7 দিন অনেক সুন্দরভাবে কেটেছে রোদের। প্রতিটা মুহূর্তে শুভ্রকে দেখে অবাক হচ্ছে রোদ। রোদ রান্না করতে গেলে রোদকে হেল্প করা, সারাদিন রোদের আশেপাশে থাকা, বলতে গেলে শুভ্র 7 দিন রোদকে প্রচুর জ্বালিয়েছে। এই প্রথম রোদের নিজেকে বিবাহিত বিবাহিত মনে হচ্ছে। রোদ এটা বুঝতে পারছে শুভ্র তাকে ভালোবাসে, কিন্তু মুখে কোনো কিছু স্বীকার করছে না। 1 ঘন্টা পর গাড়ি এসে থামে চৌধুরী বাড়িতে। আস্তে করে গাড়ি থেকে বেরিয়ে আসে শুভ্র আর রোদ। শুভ্রের গায়ে কালো টি শার্ট আর ধূসর রঙের প্যান্ট, আর রোদের গায়ে কালো বোরকার সাথে হিজাব। মূলত শুভ্রই রোদকে বোরকা আর হিজাব কিনে দিয়েছে। এখন থেকে বাসা থেকে বের হলে যেন বোরকা পরে যায়। রোদ ও শুভ্রের কথা সম্মতি জানায়। শুভ্রের পিছু পিছু বাড়িতে ঢুকে রোদ আশেপাশে চোখ বুলাচ্ছে। আসলে রোদের কেমন যেন আনইজি ফিল হচ্ছে। অনের করা কাজকর্মগুলো চোখের সামনে ভাসছে। বাড়ির ভিতর ঢুকতেই হেনা বেগমকে দেখতে পায় সোফায় বসে আছে। পাশে রুহি, জুই, নীলা, অহনা, রিনা খান সবাই আছে। রোদ আসতেই হেনা বেগম বসা থেকে উঠে রোদের দিকে এগিয়ে এসে রোদকে জড়িয়ে ধরে। রোদ ও হেনা বেগমকে জড়িয়ে ধরে। শুভ্র হেনা বেগমের কাছে এসে বলে ওঠে, তুমি না অসুস্থ, তাহলে এইভাবে দৌড়ে আসলে কেন? ছিলাম অসুস্থ, এখন আর নেই। আমার নাতি বউকে দেখে সব অসুখ পালিয়েছে। শুভ্র হেনা বেগমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তারপর সিঁড়ি বেয়ে ওপরে চলে যায়। সে ভালো করে বুঝতে পেরেছে হেনা বেগম মিথ্যা বলে তাদের বাড়িতে আনা হয়েছে। শুভ্র নিজের রুমে এসে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে রুহি, জুই রোদকে দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। যে ব্যাপারটা রোদ কিছুক্ষণ ধরে খেয়াল করছে। রোদ রুহি, জুইয়ের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলে ওঠে, সমস্যা কি তোদের? এভাবে চোরের মতো হাসছিস কেন? জুই রোদের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসে, তারপর বলে, না মানে আজ একটা জামাই নাই বলে গলায় লাভ রাইডের দাগ নিয়ে ঘুরতে পারি না। জুইয়ের কথায় রোদ থতমত খেয়ে যায়। তাড়াতাড়ি ওনা দিয়ে নিজের গলা ঢাকে। জুই পুনরায় হাসে। জুইয়ের হাসির তালে তালে তাল মিলিয়ে রুহিও হাসে। জুই রোদের দিকে তাকিয়ে চোখ মেরে বলে ওঠে, ভাবি, ভাই আর আদরের ডোজ কি একটু বেশি পড়েছে নাকি গো? জুইয়ের কথায় লজ্জায় মাথা নিচু করে ফেলে রোদ। রোদকে লজ্জা পেতে দেখে জুই, রুহি আরো লজ্জা দিতে থাকে রোদকে এটা ওটা বলে। রাত 12টা কি 12:30, ফোনের মেসেজ পেয়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যায় রুহি। ছাদে আসতে রোমান রুহিকে দেয়ালের সাথে চেপে ধরে। ব্যথায় কুকিয়ে ওঠে রুহি, চোখে পানি টলমল করছে। রোমান নিজে থেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। রোমান রেগে গিয়ে রুহি গালে সজোরে থাপ্পড় মারে। রুহি ফ্লোরে পড়ে যায়, গালে হাত দিয়ে ফুঁপে ওঠে। রুহি রোমানের সাথে মাথা নিচু করে আছে। সে আসলে বুঝতে পারছে না রোমান কেন এমন করছে। রোমান রুহির গাল চেপে ধরে রাগে চিবিয়ে চিবিয়ে বলে, কেন আমার সাথে এমন করলি বল? ভালোই যখন বাসবি না তাহলে কেন এত আদর দেখাতে আমার কাছে গিয়েছিলি? দরদ দেখাতে কেন গিয়েছিলি বল? রুহি ব্যথায় চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। রোমান আরো শক্ত হাতে রুহির গাল চেপে ধরে। আর সহ্য করতে না পেরে রোমানকে ধাক্কা দিয়ে নিজে থেকে কিছুটা দূরে সরিয়ে দেয়। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে রাগী চোখে রোমানের দিকে তাকায়।
রোমান রুহির দিকে তাকিয়ে রাগে গর্জে উঠে বলে, কেন এমন করছিস বল? আমি কল দিলে কল ধরছিস না, কথা বললে এড়িয়ে যাচ্ছিস কেন? উত্তর দে। নতুন নাকর জুটিয়েছিস? হ্যাঁ। কথাগুলো বলে রোমান রুহির হাত ধরতে নেয়, রুহি ছিটকে দূরে সরিয়ে যায়। রোমান আবার কাছে আসতে আসতে বলে, আমি ছুলেও তো সমস্যা? হ্যাঁ। ও, হবে না কেন? নতুন নাগর হয়েছে যে, এখন তো আমাকে ভালো লাগবে না। আর কোনো কিছু বলতে পারে না রোমান। রুহি হাতের থাপ্পড় পড়ে তার গালে। রুহির আগে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে রোমানের দিকে। রুহি রোমানের কাছে এগিয়ে এসে রোমানের শার্টের কলার চেপে ধরে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, আমাকে রোদ মনে করিস না যে চুপচাপ নিজের প্রতি হওয়া সব অন্যায় মেনে নিব। রোমান অবাক হয়ে তাকিয়ে আছে রুহির দিকে। রুহি রোমানের শার্টের কলার চেপে ধরে কলার ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে দাঁড়িয়ে তারপর বলে, আমার জীবনের সব থেকে বড় ভুল যে আমি আপনার মতো একটা নোংরা মনের মানুষকে ভালোবেসেছি, যে কিনা চোখের দেখায় আমাকে ভুল বুঝে বড় কলেজে সবার সামনে থাপ্পড় মারে। একটাবার সত্যিটা জানার চেষ্টা করেননি? ছি। কথাগুলো বলতে বলতে রুহির গলা কেঁপে ওঠে, চোখে পানি ঝরছে। বারবার চেষ্টা করছে চোখের পানি আটকানো, কিন্তু পারছে না। রুহি হাত দিয়ে কোনো রকম চোখ মুছে রোমানের চোখের দিকে তাকায়, তারপর বলে, আমি জানতাম না ছেলেটাকে, হঠাৎ করে এসে আমাকে জড়িয়ে ধরে। আমি কিছু বুঝে ওঠার আগে কিন্তু আপনি কি করলেন? আমার কোনো কথা না শুনে সবার সামনে আমার গায়ে হাত তুললেন। ছি। রোমান রুহির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, তাহলে কেন তোমাকে জড়িয়ে ধরেছিল? রুহি রোমানের দিকে ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে বলে, ছেলেটা সিনিয়র ভাইদের র্যাগিং এর শিকার হয়েছিল, তাই আমাকে ওইভাবে এসে জড়িয়ে ধরেছে। পরে আবার অনেকবার সরিও বলেছে, এমনকি আমার পায়েও ধরেছে। ছেলেটা অনেক সহজ সরল। আর আপনি কি না কত কিছুই না ভাবলেন। ছি। রোমান অপরাধ বোধে মাথা নিচু করে ফেলে। রুহি তাচ্ছিল্য এসে বলে ওঠে, আপনি কখনোই আমাকে ভালোবাসেননি। যদি ভালোবাসেন তাহলে একবারের জন্য হলে সত্যি কি সেটা জানার চেষ্টা করতেন। কিন্তু আপনি কি করলেন? রোমান রুহির দিকে করুণ দৃষ্টিতে তাকায়। রুহি চোখের পানি মুছে শক্ত কণ্ঠে বলে ওঠে, আপনি আর কোনোদিন আমার সামনে আসবেন না। আমি আপনার মুখ দেখতে চাই না। রুহি কথাগুলো বলে আর দাঁড়ায় না, ছাদ থেকে নেমে আসতে চায়। রোমান রুহির কাছে আসতে গিয়েও থেমে যায়। ছাদের ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে। কিছু দিন আগের কথা, শুভ্র রোদকে নিয়ে আসার একদিন পর সবাই গ্রামের বাড়ি থেকে ঢাকাতে চলে আসে সবাই। 2 দিন রেস্ট নিয়ে রুহি নীলা কলেজে যায়। আর সেই দিন দেখা করতেই রোমান যায় রুহির কলেজে। কলেজ গেট দিয়ে ঢুকে রোমানের চোখে পড়ে রুহিকে। রুহি একটা ছেলেকে জড়িয়ে ধরে আছে, যা দেখে রোমানের মাথা খারাপ হয়ে যায়। সাথে সাথে গিয়ে ছেলেটাকে মারতে থাকে। রুহি থামাতে চায়, রোমানকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু রোমান রুহির কোনো কথা শুনে না। পরে রাগে রুহিকে মারে। রোমান কলেজের সবাই সেই সব চেয়ে চেয়ে দেখছিল। অপমান লজ্জায় মাথা নিচু করে ফেলে রুহি। তারপর থেকে রুহি রোমানের সাথে সেরকম কোনো কথা বলেনি। রোমান কথা বলতে আসলেও এড়িয়ে গেছে রুহি। আজকে রাতে একরকম থ্রেড দিয়ে রুহিকে ছাদে আনে রোমান। রুহিও বাধ্য হয়ে ছাদে আসে। কথাগুলো ভেবে শক্ত হাতে নিজের চুল চেপে ধরে। কত বড় ভুল করেছে সে, এখন বুঝতে পারছে। এখন রুহিরের অভিমান কি করে ভাঙাবে। অপরাধবোধে মাথা চেপে ধরে রাগে দুঃখে বিড়বিড় করে বলে, তুই এত বড় ভুলটা কিভাবে করলি রোমান? কি করে করলি? শুভ্রের মতো হয়ে গেলি শেষমেশ। নিজেই নিজের কথাগুলো নিজেকে বলে রোমান। কেটে গেছে 3 দিন। এই 3 দিন রুহি একরকম ঘরবন্দি ছিল, সেরকম কারোর সাথে কথা বলেনি। রোমানের পাগলামো দিনকে দিন বেড়েই যাচ্ছে। রুহি সেদিন রাতের পর থেকে আর কোনো যোগাযোগ করেনি রোমানের সাথে। রোমান কল দিয়েছিল, কিন্তু রুহি কোনো কথাই বলেনি। সব মিলিয়ে রুহি আর রোমানকে দেখতে চায় না। নিজের করা ভুলের জন্য রোমান শেষ হয়ে যাচ্ছে। অনেকবার চৌধুরী বাড়িতে এসেছিল, কিন্তু রুহিকে একটা নজরের জন্য দেখতে পায়নি। এইদিকে শুভ্র রোদের সম্পর্ক আগে থেকে অনেকটাই স্বাভাবিক। আগে সে রাগজটা বদমেজাজি শুভ্র চৌধুরী আর নেই। শুভ্র রোদের দুষ্টু মিষ্টি ভালোবাসায় চলছে তাদের সংসার, কিন্তু কেউ কাউকে বলেনি ভালোবাসে। রোদ শুভ্রের চালচলন, ব্যবহার, রোদের প্রতি যত্ন সবকিছুতেই বুঝতে পারে শুভ্র তাকে ভালোবাসে। রোদ আর এখন শুভ্রকে জিজ্ঞেস করে না ভালোবাসে কিনা। শুভ্র যখন নিজ থেকে বলবে সেদিন না হয় শুনবে প্রিয় পুরুষের কাছ থেকে ভালোবাসার কথা। রোদ তো এইরকম চেয়েছিল, তার আর শুভ্র ভাইয়ের সুন্দর একটা সংসার হোক, আর এখন সেটা হচ্ছে। আগে যে শুভ্র ছিল, যে সব সময় গায়ে হাত তুলতো, বাজে কথা বলতো, আর এখনকার শুভ্র যেন পুরোপুরি আলাদা, যার প্রতিটি কথা আবেগ মেশানো, ভালোবাসা, বিশ্বাস, ভরসা। রোদ ও শুভ্রের সাথে অনেকটাই স্বাভাবিক হয়েছে আগের থেকে।
শুভ্র যে একেবারে রোদের সাথে রাগ দেখায় না সেটা বললে ভুল। এখনো চোখ গরম করে তাকায়, কথা না শুনলে ধমক দেয়। রাত প্রায় 12টা কি 12:30। বেডের ওপর মুখে বালিশ নিয়ে এলোমেলো হয়ে শুয়ে আছে রোদ। শুভ্র রোদের দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে। রোদের কাছে এসে রোদকে বেড থেকে পাশ করলে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে ছাদের দিকে হাঁটা দেয়। ছাদে এসে ছাদের দোলনায় রোদকে নিয়ে বসে পড়ে শুভ্র। রোদের ঘুম ভেঙে যায়, ভয়ে নড়ে চড়ে ওঠে রোদ। শুভ্র 2 হাতে রোদকে জাপটে ধরে বলে ওঠে, রিল্যাক্স জান, আমি ভয় নেই। শুভ্রর কণ্ঠ পেতেই শান্ত হয়ে যায় রোদ। আকাশে আজ সুন্দর চাঁদ, আর সেই চাঁদের আলোয় দুইজন কপত কপতি জ্যোৎস্না বিলাসে ব্যস্ত। শুভ্র আকাশে চাঁদের দিকে তাকিয়ে আছে, রোদও নিশ্চুপ, কারো মুখে কোনো কথা নেই। ঠান্ডা শীতল হাওয়া বইছে, রোদ কেঁপে উঠছে বারংবার। রোদকে কাঁপতে দেখে শুভ্র রোদের কানের কাছে মুখ নিয়ে বলে, 400 গ্রাম। এইভাবে কাঁপাকাঁপি করলে কিন্তু ভয়ঙ্কর কিছু করে ফেলবো। শুভ্রের কথায় রোদের শরীর কেঁপে ওঠে, কিছু বলতে গিয়েও বলতে পারছে না রোদ। শুভ্র মুচকি হেসে রোদের গালে শক্ত করে চুমু খায়। রোদকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, ম্যাডাম চুপ কেন? আমি যা ভাবছি আপনিও কি তাই ভাবছেন? শুভ্রের কথা শুনে রোদ আমতামতা করে বলে, না, আমি কি ভাববো? ম্যাডাম তোতলাচ্ছেন কেন? রোদ চুপ হয়ে যায়, কোনো কথা বলে না। শুভ্র আর রোদের দুষ্টু মিষ্টি খুনসুটিতে কেটে যায় আরো একটি রাত। সকাল 10টা, মুখ কালো করে লাগেজ শুভ্রের জামা কাপড় গুছিয়ে রাখছে রোদ। অফিসের এক কাজে কানাডা যাবে শুভ্র, সপ্তাহখানেক লাগবে যেতে। কাল রাতে সেই কথাই বলেছিল শুভ্র রোদকে ছাদে নিয়ে, আর সেই রাত থেকে রোদের মন খারাপ। কেন জানি তার মন সায় দিচ্ছে না শুভ্রকে যেতে। লাগেজে কাপড় গুছিয়ে রেখে বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে রোদ। শুভ্র ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে রোদকে পিছন থেকে জড়িয়ে ধরে। প্রথমে রোদ হকচকিয়ে উঠলেও শুভ্রের ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে চুপ হয়ে যায়। সে জানে না কেন তার এত খারাপ লাগছে, কিন্তু সে চাইছে না শুভ্রের দূরে কোথাও যাক। শুভ্র রোদের ঘাড়ে নাক ঘষে ফিসফিস করে বলে ওঠে, ম্যাডামের কি মন খারাপ নাকি? রোদ শুভ্রের কথা শুনে ফুঁপে ওঠে। শুভ্র রোদকে নিচের দিকে ঘুরিয়ে 2 গালে হাত রেখে বিচলিত হয়ে বলে ওঠে, কি হয়েছে জান, কাঁদছো কেন? রোদ শক্ত করে কেঁদে ওঠে, শুভ্রের গলা জড়িয়ে ধরে ফুপাতে ফুপাতে বলে, আপনি কোথাও যাবেন না প্লিজ, আমার ভালো লাগছে না কিছু। শুভ্র রোদকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার তো যেতে হবেই বউ। না, আপনি যাবেন না? কেন যাব না? আমি বলেছি তাই, তুমি বললে কি আমাকে শুনতে হবে? রোদ শুভ্রের গলা ছেড়ে শুভ্রের চোখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ শুনতে হবে, কারণ আমি আপনার বউ, আর স্বামীদের উচিত বউদের সব কথা শোনা। শুভ্র রোদের পাগলামো দেখে আনমনে হাসে, তারপর বলে, বাহ, আমার বউ দেখছি ভালোই হাদিস জানে। রোদ একটু ভাব নিয়ে বলে, হ্যাঁ অবশ্যই, জানবো না কেন? শুভ্র দুষ্ট হেসে রোদের ঠোঁটের দিকে এগিয়ে এসে বলে, তা বউকে এই হাদিস জানে যে জামাই যখন আদর চাইবে তখন বউকে আদর দিতে হবে? রোদ চোখ বড় বড় করে তাকায় শুভ্রের দিকে। 7 দিন হয়ে গেছে শুভ্র বাংলাদেশে নেই। কালকে রাতে শুভ্রের সাথে কথা হয়েছে, আজকে সকাল 10টার ফ্লাইটে বাংলাদেশ ফিরবে। রোদ অনেক খুশি, সকাল থেকে মুখে হাসি লেগে আছে। ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল রোদ। সময়টা ঠিক 12টার কাছাকাছি। হঠাৎ রোদের পা থেমে যায়। টিভিতে একজন মহিলা নিউজ পড়ছে। বাংলাদেশ টাইম সকাল 10টা। কানাডা থেকে যে ফ্লাইটটি বাংলাদেশে আসার কথা ছিল, সেই বিমানটি মাঝপথে ব্লাস্ট হয়। আর গোপন সূত্রে জানা গেছে বাংলাদেশের বিশিষ্ট বিজনেসম্যান শুভ্র চৌধুরী সেই ফ্লাইটে ছিল। এখন পর্যন্ত কারো খোঁজ পাওয়া যায়নি। রোদ চিৎকার করে ফ্লোরে বসে পড়ে। শুভ্র দুষ্টু হেসে রোদের নাক টেনে বলে, 7 দিনেরই তো ব্যাপার, যাবো আর আসবো, একটু অপেক্ষা করো বউ। শুভ্রের কথায় মুখ অন্যদিকে ফিরে তাকায় রোদ। শুভ্র রোদের গালে টুপ করে চুমু খেয়ে বলে, ওলে আমার 400 গ্রাম বউ, রাগ করে মুখ ফুলে আছো, ইচ্ছে করছে টুপ করে খেয়ে ফেলি। কথাগুলো বলেই রোদের গালে আলতো কামড় বসায় শুভ্র। রোদ টলমল চোখে শুভ্রের দিকে তাকায়। শুভ্র রোদকে ছেড়ে রোদের 2 গালে হাত দিয়ে আদুরে স্বরে বলে, খুব আর্জেন্ট কাজ বউ, এই জন্যই যেতে হচ্ছে। মন খারাপ করে না বউ, আসার সময় চকলেট নিয়ে আসবো। রোদ কিছু বলে না। শুভ্র রোদকে ছেড়ে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে যাবে, এমন সময় পিছন ফিরে আবার তাকায়। শুভ্রের কেন জানি যেতে ইচ্ছে করছে না।
কিন্তু অফিসের জরুরি কাজ, সে না গেলে কেউ সমাধান করতে পারবে না, সেই জন্য মূলত যেতে হচ্ছে। রোদ শুভ্রর দিকে তাকিয়ে আছে টলমল চোখে। শুভ্র তাকাতে মাথা নিচু করে ফেলে রোদ। শুভ্র ধীর পায়ে এগিয়ে আসে রোদের দিকে। রোদকে এমন অবস্থায় দেখে খারাপ লাগলেও মনে এক অদ্ভুত শান্তি অনুভব করছে। এটা ওটা ভেবে যে তার ছোট্ট ফুল তার জন্য ছটফট করছে, ঠিক সে যেই রকম ছটফট করে। শুভ্র রোদের কাছে এসে দাঁড়ায়। রোদ মাথা নিচু করে আছে। শুভ্র রোদের মুখ ধরে নিজের দিকে তাক করিয়ে বলে, বউ। রোদ ছলছল চোখে তাকায় শুভ্রের দিকে। কান্না করার জন্য মুখ ফুলে গেছে, ঠোঁট দুটো মৃদু কাঁপছে। শুভ্র মুগ্ধ হয়ে তাকিয়ে আছে রোদের দিকে। এক হাত দিয়ে রোদের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে ধরে রোদের দিকে এগিয়ে ফিসফিস করে বলে, বউ, তুমি যদি না যেতে দাও তো যাব না। রোদ খুশি হয়ে শুভ্রর দিকে তাকায়। শুভ্র দুষ্টু হেসে রোদের দিকে তাকিয়ে বলে, তবে আমার একটা শর্ত আছে। রোদের হাসি মুখটা চুপসে যায়। শুভ্র রোদের গাল টেনে বলে, এই 7 দিন হানিমুনে চলবে রুমে, আর হ্যাঁ, রুম থেকে 1 সেকেন্ডের জন্য বের হতে পারবে না। রোদ রাগি চোখে শুভ্রের দিকে তাকিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, অসভ্য লোক, ছাড়ুন বলছি। সব সময় আজেবাজে চিন্তা নিয়ে ঘুরেন, ছি। শুভ্র রোদের কোমর আরো শক্ত করে ধরে দুষ্টু হেসে বলে, এমন বউ থাকলে আজেবাজে চিন্তা না বউ, সব সময় হালাল চিন্তা আসে। রোদ বিড়বিড় করে বলে, অসভ্য লোক, এ অসভ্য লোকটাকে যাওয়ার জন্য বারণ করেছিলাম, ছি। যেসব সময় আজেবাজে চিন্তা নিয়ে ঘুরে। রোদ ছোটাছুটি করছে আর বলছে, আপনি যেখানে যাচ্ছিলেন সেখানে যান, প্লিজ আমাকে ছেড়ে দিন। শুভ্র বাঁকা হেসে বলে, না বউ, আমি কোথাও যাব না, আজকে পাশা খেলবো। অসভ্য লোক, ছাড়ুন আপনি, আর এখান থেকে যান। শুভ্র শব্দ করে হাসে। এক টানে রোদের মুখ নিজের মুখ বরাবর এনে এক ধ্যানে তাকিয়ে থাকে রোদের দিকে। রোদ শান্ত হয়ে যায়। শুভ্র কিছুক্ষণ তাকিয়ে থেকে শব্দ করে চুমু খায় রোদের কপালে। তারপর বলে, সাবধানে থেকো, আর হ্যাঁ, ফোন নিজের সাথে সাথে রেখো, আমি কল দেওয়ার সাথে সাথে যেন রিসিভ হয়। শুভ্র কথাগুলো শেষ করে রোদকে ছেড়ে রুম থেকে বেরিয়ে আসে। এবার আর পেছন ফিরে তাকায় না। এবার যদি পেছন ফিরে তাকায় তাহলে হয়তো বউ ছেড়ে আর যেতেই পারবে না। 2 দিন পর, আজ 2 দিন হলো শুভ্র কানাডা আছে। 2 দিনে রোদের সাথে কোনো কথা হয়নি। রোদ কেমন হাঁসফাঁস করছে, কতবার যে ফোন চেক করেছে তার হিসেব নেই। এদিকে শুভ্র বিদেশ আসার পর থেকে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে খাওয়া দাওয়া সময়টুকু পাচ্ছে না। বিকেল 4টা কি 4:30। দুপুরে জামা কাপড় ধুয়ে ছাদে শুকাতে দিয়েছিল রোদ, সেইগুলো আনতে যাচ্ছে ছাদে। মনমরা হয়ে ছাদে ওঠে রোদ। জামা কাপড় গুছিয়ে নিজের সাথে নিয়ে নামতে যাবে এমন সময় পিছন থেকে কেউ রোদ বলে ডেকে ওঠে। রোদ সাথে সাথে পিছন ফিরে তাকায়। সামনে অয়নকে দেখে প্রথমে ভড়কে গেলেও পর মুহূর্তে নিজেকে স্বাভাবিক করে ছাদ থেকে নেমে যেতে নেয়। এমন সময় অয়ন দ্রুত পায়ে হেঁটে রোদের সামনে পথ আগলে দাঁড়ায়। রোদ আমতামতা করে বলে, কি করছেন ভাইয়া, পথ ছাড়ুন। অয়নের চেহারা কেমন ফ্যাকাশে, চোখ দুটো অসম্ভব লাল। অয়ন বলে, যদি না ছাড়ি। রোদ রাগি চোখে তাকায় অয়নের দিকে। অয়নের দৃষ্টি করুন। রোদ সরে গিয়ে অন্যদিকে দিয়ে যেতে নেয় এমন সময় অয়ন রোদের হাত টেনে ধরে বলে, তুমি আমার হয়েও যাও না রোদ, প্লিজ। রোদ সহ্যের সীমা পার হয়ে যায়। অয়নের ধরা হাত ঝাঁকুনি দিয়ে ছাড়িয়ে ঠাস করে থাপ্পড় মারে অয়নের গালে। তারপর বলে, যে সতীত্ব আমি আমার স্বামীকে দিয়েছি, সেই আমি অন্য পুরুষকে কখনো দিতে পারবো না। আমি আমার স্বামীকে ভালোবাসি, আমার সবকিছু আমার স্বামীর। অয়ন রোদের কথায় তাচ্ছিল হাসে, তারপর বলে, কোন স্বামীর কথা বলছো, যে তোমাকে কষ্ট ছাড়া কিছুই দেয়নি? রোদ মুচকি হেসে অয়নের দিকে তাকিয়ে বলে, আমার স্বামীর দেওয়া কষ্ট আমার কাছে সুখ মনে হয়, আর এটা হচ্ছে ভালোবাসা। এসব আপনি বুঝবেন না। রোদ, আমি তোমাকে ভালোবাসি। রোদ ঘৃণা ভরা দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে বলে, নিম্নতম লজ্জা থাকলে এই কথা বলতেন না। সত্যি যদি আমাকে যদি আপনি ভালোবাসতেন, তাহলে আপনি চাইতেন আমি যেখানে সুখী সেখানেই থাকতে। রোদ একটু থেমে আবারও বলে, নিজের ভালোবাসার মানুষের সুখের জন্য নিজের ভালোবাসা ত্যাগ করাকেও ভালোবাসা বলে, আর আপনি কিনা আমাকে জোর করে নিজের ভালোবাসা চাচ্ছেন, এটাকে কখনোই ভালোবাসা বলে না। আর এভাবে কখনো কারো কাছ থেকে ভালোবাসা পাবেন না আপনি। রোদ তপ্ত নিঃশ্বাস ফেলে পুনরায় আবার বলে ওঠে, আপনাকে আমি আমার ভাইয়ের চোখে দেখেছি সব সময়, আর আপনি কি না, ছি। আপনার মতো নিকৃষ্ট মানুষকে ঘৃণা করা যায়,
কখনো ভালোবাসা যায় না। রোদ কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না, দ্রুত পায়ে নেমে আসে ছাদ থেকে। অয়ন পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। রোদ যেতেই ঠাস করে বসে পড়ে নিচে, আকাশের দিকে তাকিয়ে স্পষ্ট স্বরে বলে ওঠে, হে আল্লাহ, আমায় যে সে ঘৃণা করে, তাহলে তার জন্য এত ভালোবাসা কেন দিলে আমার হৃদয়ে? এই যন্ত্রণা আমি আর সইতে পারছি না মাবুদ। অয়ন ছাদ থেকে নেমে এসে নিজের রুমে আসে। রুমে এসে শব্দ করে দরজা লাগায়। অয়নকে দরজা লাগাতে দেখে ভয়ে কেঁপে ওঠে জুই। কিছুক্ষণ আগে চুপি চুপি লুকিয়ে অয়নের রুমে এসেছিল। অয়নকে রুমে না দেখে রুমটা ঘুরে ঘুরে দেখছিল জুই। এমন সময় অয়নকে দরজা লাগাতে দেখে ভয়ে জড়সড় হয়ে এক কোণে দাঁড়ায়। অয়ন রুমে ঢুকে ওয়াশরুমে যায়। তখনই মনে হয় রুমে কেউ আছে। পিছনে ফিরে তাকাতেই দেখে জুই। রাগে কপাল কুঁচকে ফেলে। অয়ন জুইয়ের সামনে এসে ধমক দিয়ে বলে, এই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, এখানে কি তোমার? অয়নের ধমকে জুই ভ্যাভা করে কেঁদে দেয়। জুইয়ের কান্না দেখে অয়নের মেজাজ চটে যায়। অয়ন জুইয়ের দুই বাহু ধরে চেপে দেয়ালের সাথে চোখ লাল করে তাকায় জুইয়ের দিকে। জুইয়ের কান্না থেমে যায়। চোখ মুখ খিচে বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলে অয়নের দিকে তাকিয়ে আছে জুইয়ের দিকে। অয়ন কিছুদিন যাবৎ দেখছে জুই তার পিছনে পড়ে আছে। লুকে লুকে অয়নকে দেখা, চুপি চুপি অয়নের রুমে আশেপাশে ঘুরঘুর করা, অয়নকে লুকিয়ে লুকিয়ে দেখা, সবকিছু খেয়াল করছে অয়ন। অয়ন বয়স এতটাও কম না যে বুঝবে না সে এইসবের মানে কি। অয়ন জুইকে শক্ত করে চেপে ধরে জুই ব্যথায় কুঁকে ওঠে। অয়ন রাগী কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলে, এই মেয়ে, তোমার সমস্যা কি? আমার পিছন ঘুরঘুর করছো কেন? জুই চোখ মুখ খিচে বন্ধ হয়ে আছে। জুইকে চুপ থাকতে দেখে অয়ন আবার ধমক দিয়ে বলে, এই মেয়ে, কথা বলছো না কেন? জুই ভয়ে কেঁপে ওঠে, কাঁপা কাঁপা স্বরে বলে, ভালোবাসি। হোয়াট? জুই চোখ খুলে অয়নের দিকে তাকিয়ে বলে, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। অয়নের হাত আলগা হয়ে আসে। জুই চোখ ছোট ছোট করে তাকায় অয়নের দিকে। অয়ন জুইয়ের দিকে তাকিয়ে বলে, এই মেয়ে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। বেয়াদব মেয়ে, যা এখান থেকে। জুই অয়নের দিকে রাগি চোখে তাকিয়ে বলে ওঠে, এই মিয়া, আপনি কাকে বেয়াদব বলছেন? হ্যাঁ, ভালোবাসা চাইছি, আপনার বাপের সম্পত্তি চাইনি। অয়ন রাগি চোখে তাকায় জুইয়ের দিকে, তারপর বলে, বেয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক করছো আবার? এইটুকু মেয়ে আসছে ভালোবাসার নীতি। জুই অয়নের দিকে তাকিয়ে এসে বলে, ভালোবাসা নিয়ে আসবো না তো কি নিয়ে আসবো? বেগুন? হ্যাঁ, এই মেয়ে, তোমাকে তো আমি। অয়ন আর কিছু বলতে পারে না, তার আগে জুই অয়নের কাছে এসে গলা জড়িয়ে ধরে বলে ওঠে, ভালোবাসি। জানি আপনি এটাই বলবেন। অয়ন জুইকে ছাড়ানোর চেষ্টা করে বলে, এই মেয়ে, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। জুই অয়নের গলা শক্ত করে জড়িয়ে ধরে বলে, না গো, একবার যখন ধরেছি আর ছাড়ছি না তোমায়। এই মেয়ে, এরকম পাগলামি করছো কেন? ছাড়ো আমাকে। জুই অয়নের গলা জড়িয়ে ধরে পা উঁচু করে গালে টুক করে চুমু খেয়ে অয়নকে ছেড়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। অয়ন গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে জুইয়ের যাওয়ার দিকে। অয়ন বিড়বিড় করে বলে, এ কোন পাগলের পাল্লায় পড়লাম? হ্যাঁ, এই মেয়ের সাথে 2 মিনিট থাকলে নির্ঘাত পাগল হয়ে যাব। রাত 12:40। অন্ধকার রুমে বসে আছে রোমান। এক হাতে জ্বলন্ত সিগারেট, চুলগুলো এলোমেলো, গায়ে পড়া আধখোলা শার্ট। আজ অনেকদিন হয়ে গেছে রুহি রোমানের দেখা নেই। রোমান অনেক চেষ্টা করছে কিন্তু রুহিকে দেখতে পাচ্ছে না। আর রুহি এদিকে নিজে সারাদিন ঘরবন্দি করে রাখছে, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। আগে সেই চঞ্চল রুহি আর নেই, অনেকটাই চুপচাপ হয়ে গেছে। রাত 1টা। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে রোদ, কোনোভাবেই ঘুম আসছে না রোদের। হঠাৎ ফোনের শব্দে বিছানা থেকে উঠে বেডসাইড টেবিল থেকে ফোন হাতে নেয়। ফোনের স্ক্রিনে শুভ্রের নামটা ভাসছে। শুভ্রের কল দেখে রোদের চোখের কোণে পানি টলমল করছে। ফোন বাজতে বাজতে কেটে যায়। ফোন কেটে যেতে রোদের মন খারাপ হয়ে যায়। মিনিট খানেক যেতে আবার ফোন বেজে ওঠে। রোদ কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে কানে ধরে। শুভ্র ক্লান্তি স্বরে বলে ওঠে, বউ। শুভ্রের কণ্ঠস্বর পেয়ে রোদ কেঁপে ওঠে। রোদের সারা শব্দ না পেয়ে শুভ্র আবার বলে ওঠে, ফুল, ঘুমিয়ে গেছ? রোদ শুভ্রের কথায় ফুঁপে ওঠে। রোদকে কাঁদতে দেখে শুভ্র বিচলিত হয়ে বলে ওঠে, জান, কি হয়েছে? কাঁদছো কেন পাখি? কি হয়েছে তোমার জান? রোদ ফুঁপে কেঁদে ওঠে। শুভ্র ব্যস্ত হয়ে বলতে থাকে,
কি হয়েছে পাখি, কাঁদছো কেন? এই তো আমি, প্লিজ লক্ষ্মী বউ আমার, কাঁদে না। রোদ কাঁদতে কাঁদতে বলে, কিচ্ছু হয়নি আমার। মিস করছো আমাকে? রোদের কান্না থেমে যায়। হাতের উল্টো পিঠে চোখ মুছে বলে, না। আমি কেন মিস করব? শুভ্র মৃদু হেসে বলে ওঠে, তাহলে কাঁদছিল কেন? রোদ আমতা আমতা করে বলে, এমনি। তাই নাকি? হুম। কিছুক্ষণ দুজনে চুপ হয়ে থাকে। রোদ কিছু বলছে না, শুভ্র চুপ করে আছে। জোরে জোরে শ্বাস ফেলে শুভ্র বলে, ভয়ঙ্কর প্রেম পাচ্ছে বউ। রোদের সব অঙ্গ কেঁপে ওঠে। শুভ্র ফোনের অপর পাশ থেকে নেশালো কণ্ঠে বলে ওঠে, ভয়ঙ্কর কিছু করতে ইচ্ছে করছে বউ, খুব বেশি ভিটামিনের অভাব হচ্ছে। রোদ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি কি কি- কি সব বলছেন আপনি? ভয়ঙ্কর প্রেম প্রেম পাচ্ছে বউ, কাছে আসো বউ। শুভ্রের কথায় রোদের কান্দে গরম ধোয়া বের হচ্ছে, মুখ দিয়ে কোনো কথা বলতে পারছে না। শুভ্র আবার বলে ওঠে, বউ কই তুমি, কাছে আসো বউ। রোদ আর কোনো কিছু শুনতে পারে না, ফোন কেটে দিয়ে বিছানায় শুয়ে পড়ে, মুখে বালিশ চেপে। এইদিকে শুভ্র ফোনের দিকে তাকিয়ে মৃদু হাসে। রোদ লজ্জায় লাল নীল হচ্ছে, মনে হচ্ছে শুভ্র তার সামনে আছে। শুভ্রের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় রোদ। 7 দিন হয়ে গেছে শুভ্র বাংলাদেশে নেই। কালকে রাতে শুভ্রের সাথে কথা হয়েছে, আজকে সকাল 10টার ফ্লাইটে বাংলাদেশ ফিরবে। রোদ অনেক খুশি, সকাল থেকে মুখে হাসি লেগে আছে। ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল রোদ। সময়টা ঠিক 12টার কাছাকাছি। হঠাৎ রোদের পা থেমে যায়। টিভিতে একজন মহিলা নিউজ পড়ছে। বাংলাদেশ টাইম সকাল 10টা। কানাডা থেকে যে ফ্লাইটটি বাংলাদেশে আসার কথা ছিল সেই বিমানটি মাঝপথে ব্লাস্ট হয়। আর গোপন সূত্রে জানা গেছে বাংলাদেশের বিশিষ্ট বিজনেসম্যান শুভ্র চৌধুরী সেই ফ্লাইটে ছিল। এখন পর্যন্ত কারো খোঁজ পাওয়া যায়নি। রোদ চিৎকার করে ফ্লোরে বসে পড়ে। রোদের চিৎকারে ড্রয়িং রুমে এসে পড়ে হেনা বেগম। রোদের কাছে এগিয়ে এসে বিচলিত হয়ে বলে ওঠে, কি হয়েছে রোদ? রোদ কাঁপা কাঁপা হাতে টিভির দিকে ইশারা করে। হেনা বেগম টিভির দিকে তাকাতেই দেখে সব টিভি চ্যানেলে শুভ্রের ছবি দেখাচ্ছে। হেনা বেগম ফ্লোরে বসে পড়ে। সবাই অবাক। রোদ পাথরের ন্যায় বসে আছে। রোদের মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। বাড়ির সবাই বিচলিত। শুভ্রের ফোনে কল দিচ্ছে, কিন্তু ফোন বন্ধ বলছে। সব টিভি চ্যানেলের টপ নিউজ, শুভ্র চৌধুরী প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছে। এক মুহূর্তের জন্য যেন অন্ধকার নেমে এসেছে চৌধুরী বাড়িতে। রোদ ফ্লোরে বসে আছে। হেনা বেগম সেন্সলেস হয়ে গেছে। রোদ উঠে গিয়ে টিভির সামনে গিয়ে টিভি ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। বিকট শব্দে টিভিটি ফ্লোরে পড়ে ভেঙে যায়। রোদ চিৎকার করে বলে ওঠে, এই সব কিছু মিথ্যা, আমার শুভ্র ভাইয়ের কিচ্ছু হয়নি। এই এই সব কিছু মিথ্যা, সব মিথ্যা। রোদের কাছে এগিয়ে আসে নীলা। রোদকে জাপটে ধরে বলে, প্লিজ শান্ত হ রোদ, কিচ্ছু হয়নি ভাইয়ার, প্লিজ শান্ত হ প্লিজ। রোদ নীলাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। নীলাকে জড়িয়ে ধরে বলে, আমার শুভ্র ভাইয়ের কিচ্ছু হয়নি, কিচ্ছু হতে পারে না। না, কিছু হয়নি ভাইয়ার, তুই শান্ত হ প্লিজ। শুভ্র ভাই কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো, কি নিয়ে বাঁচবো আমি নীলু? আমার খুব কষ্ট হচ্ছে। কথাগুলো বলতে বলতে সেন্সলেস হয়ে যায় রোদ। রাত 12টা কি 12:30। পিট পিট করে চোখ খুলে তাকায় রোদ। চোখের সামনে শুভ্রকে দেখে উঠে বসে শুভ্রকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে বলে, আপনি কোথায় গিয়েছিলেন? প্লিজ আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আমি আপনাকে ছাড়া বাঁচবো না শুভ্র ভাই, সত্যি আমি আপনাকে ছাড়া বাঁচবো না। সকাল পেরিয়ে দুপুর। ড্রয়িং রুমে সবাই বসে আছে। শুভ্রের খোঁজ এখনো কেউ দিতে পারেনি। ফোন দিচ্ছি কিন্তু বারবার ফোন বন্ধ বলছে। আরাব চৌধুরী চিন্তিত হয়ে বসে আছেন সোফায়। রোদকে নিজের রুমে দিয়ে আসা হয়েছে। বারবার সেন্সলেস হয়ে যাচ্ছে রোদ। কিছুক্ষণ আগে ডক্টর এসে দেখে গিয়েছে, সাথে ঘুমের ইঞ্জেকশন পুশ করেছে। রোদ নিজে রুমে ঘুমাচ্ছে। হেনা বেগমেরও সেম অবস্থা। শুভ্রের এমন কথা শুনে বুকে ব্যথা ওঠে আর অসুস্থ হয়ে যান। রাত 12টার কাছাকাছি বাড়ির সবাই সব জায়গায় খোঁজ দিচ্ছে, কিন্তু কেউ কোনো খোঁজ পাচ্ছে না শুভ্রর। ড্রয়িং রুমে রোমান, অয়ন, আরাব চৌধুরী, আরিফ চৌধুরী, আকরাম চৌধুরী সবাই বসে আছে। এমন সময় ড্রয়িং রুমের দরজা খুলে বাড়ির ভিতর ঢুকে শুভ্র। শুভ্রকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায় আরাব চৌধুরী। দৌড়ে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে। প্রথমে শুভ্র অবাক হলেও পরে নিজেকে স্বাভাবিক করে নেয়। আরাব চৌধুরী কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, বাবা তুই ঠিক আছিস? হুম, আমি ঠিক আছি ড্যাড। বাট তোমাদের কি হয়েছে?
আরব চৌধুরী শুভ্রকে ছাড়েন, চশমা খুলে নিজের চোখের পানি মুছে। রোমান শুভ্রের কাছে এসে জড়িয়ে ধরে পরে একে একে সব ঘটনা খুলে বলে। নিলয় দৌড়ে যায় হেনা বেগমের রুমে। হেনা বেগম অসুস্থ শরীর নিয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। শুভ্রের কাছে এসে শুভ্রকে জড়িয়ে ধরে সে কি কান্না। শুভ্র হেনা বেগমকে শান্ত করে। তপ্ত নিঃশ্বাস ফেলে সবার উদ্দেশ্যে বলে ওঠে, একটু সমস্যার জন্য আমি সকাল 10টার ফ্লাইট আসতে পারিনি, তাই দুপুর 2টার ফ্লাইটে আসতে হয়। আর ফোনে যে কাউকে জানাবো সেটাও পারিনি, ফোন বন্ধ হয়েছিল। আর নিউজ চ্যানেলের খবরটা আমি শুনেছি, মিথ্যা এক নিউজ সব জায়গায় ছড়িয়েছে, সে ব্যবস্থা আমি নিয়েছি। আশা করি সব কথা বুঝতে পারছো। আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। শুভ্র থেমে হেনা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, দাদি আমার বউ কই? হেনা বেগম চোখের পানি মুছতে মুছতে বলে, তোর বউয়ের অবস্থা খুবই খারাপ, ডক্টর ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে গেছে, নিজের রুমে আছে। শুভ্র মুচকি এসে সিঁড়ি বেয়ে ওপরে রোদের রুমের দিকে যায়। রুমের ভিতরে ঢুকতে দেখে ডিম লাইটের মৃদু আলোয় রোদের মুখটা দেখা যাচ্ছে, কেমন যেন পুরো মুখ শুকিয়ে আছে। শুভ্র বেডের দিকে এগিয়ে যায়, রোদের পাশে বসে আলতো হাতে রোদের গালে হাত দিয়ে মৃদু স্বরে ডাকে, ফুল, এই ফুল। পরপর শুভ্রের ডাকে রোদের ঘুম পাতলা হয়ে আসে। পিটপিট করে চোখ খুলে আবছা আলোয় শুভ্রের মুখ দিয়ে ধরপড় করে শোয়া থেকে উঠে বসে। কাপা কাপা স্বরে বলে ওঠে, আপনি এসেছেন? হুম, আসছি বউ। রোদ মুখে হাত দিয়ে ডুকরে কেঁদে ওঠে। কোনো কিছু না ভেবে শুভ্রকে জাপটে ধরে কাঁদতে কাঁদতে বলে, আপনি কোথায় গিয়েছিলেন আমাকে ছেড়ে? প্লিজ আপনি কোথাও যাবেন না, আপনার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, সত্যি বাঁচবো না। শুভ্র রোদের মাথায় হাত বুলিয়ে বলে, রিল্যাক্স জান, এই তো আমি আসছি, কোথাও যাচ্ছি না পাখি আমার, এই তো আমি। শুভ্রকে পেয়ে রোদের কান্না যেন আরো বেড়ে যায়। অনেক কষ্টে রোদকে শান্ত করে শুভ্র রোদ শান্ত হতেই কোলে করে নিজের রুমে নিয়ে আসে রোদকে। বিছানার উপর রোদকে বসিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে। রোদের মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে, কিন্তু স্বপ্ন না সত্যি তার শুভ্র ভাই তার কাছে আসছে। রোদ নিজের হাতে চিমটি কেটে ব্যথায় নাক মুখ কুচকে ফেলে। শুভ্র রোদ কেমন করতে দেখে মুচকি হাসে। রোদের কাছে এগিয়ে এসে মজা করে বলে, আমি স্বপ্নে এসেছি বউ, বাসর করতে। স্বপ্ন বাসর করে আবার চলে যাব। রোদ চোখ বড় বড় করে তাকায় শুভ্রের দিকে। কি অসভ্য লোকছি, সবসময় আজে বাজে চিন্তা নিয়ে ঘুরে। মনে মনে বলে। শুভ্র রোদের চুল টেনে বলে, ছি বউ, এইসব বলে না, বাজে চিন্তা কেন হবে, এটা হচ্ছে হালাল চিন্তা, বুঝছো? রাখেন আপনার হালাল চিন্তা। শুভ্র রোদের পাশে বসে রোদকে জড়িয়ে ধরে রোদকে বিছানায় নিয়ে শুয়ে পড়ে। শুভ্রের বুকে মাথা রেখে শুভ্রের বুকে মাথা রোদের। শুভ্র আস্তে করে রোদকে ডেকে ওঠে, রোদ, হুম, এত ভালোবাসো না বউ? সত্যি সত্যি যদি আমার কিছু হয়ে যায় তখন তো তোমাকে শক্ত থাকতে হবে। শুভ্রের কথায় রোদের বুক কেঁপে ওঠে, না চাইতে চোখের কোণে পানি আসে। রোদ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ভালোবাসেন আমায়? সত্যি যদি একটু ভালোবাসে থাকে তাহলে আমাকে একা করে কোথাও যাবেন না। সব দুঃখ যেমন প্রকাশ করতে নেই, তেমন কিছু ভালোবাসা প্রকাশ করতে নেই। ভালোবাসা প্রকাশ করলে হারিয়ে যায়, আর আমি আমার ভালোবাসা হারাতে চাই না। শুভ্র একটু থেমে আবারও বলে ওঠে, তুই অবুঝ নয় রোদ, সবই বুঝিস। শুভ্র পুনরায় রোদকে বলে ওঠে, জীবনে এমন একটা সময় আসবে যখন তোমার প্রতি মুহূর্তে মনে হবে আমি তোমার সাথে ভুল করেছি। সেদিন আমার প্রতি ভালোবাসা আর বিশ্বাসের পরীক্ষা হবে। শুভ্রের কথাগুলো বলে অনেকক্ষণ চুপ থাকে, পর মুহূর্তে ঘুমিয়ে যায়। রোদ শুভ্রের শেষ কথাগুলো না শুনেই ঘুমিয়ে যায়। রাত প্রায় 1টার কাছাকাছি। হাসি বেগম সামনে কালো পোশাক পরা একজন লোক দাঁড়িয়ে আছে। হাসি বেগম চিন্তিত ভঙ্গিতে বলে, আমার কেন জানি মনে হচ্ছে শুভ্র সবটা জেনে গেছে। অজানা শত্রু বলে, শুভ্র কিছুই জানে না। শুভ্র যদি সব জেনে যেত তাহলে আমরা এখানে থাকতাম না। আমার মনে হচ্ছে রোদকে মেনে নিয়েছে, যার জন্য আমাদের ক্ষতি হচ্ছে। রোদের কাছাকাছি যদি শুভ্র থাকে তাহলে কোনোভাবে আমরা আমাদের কাজে সফল হতে পারবো না। সামনে থাকা লোকটি সহমত পোষণ করে আর বলে, আমারও তাই মনে হচ্ছে, যে করেই হোক রোদের থেকে শুভ্রকে আলাদা করতে হবে। কালকে রিয়া আসছে, তারপর কোনো না কোনো একটা ব্যবস্থা করতে হবে।
এরকম অনেক বিষয়ে আলাপ আলোচনা করে লোকটি চলে যায়। হাসি বেগম চুপি চুপি নিজের রুমে চলে আসে। সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিও নিয়ে পড়ে আছে নিলয়। তার উদ্দেশ্য মূলত এখন ভিডিও করা। বাড়ির সামনে দাঁড়িয়ে টিকটক ভিডিও বানাচ্ছে। এমন সময় বাড়ির গেট দিয়ে হাতে লাগেজ টানতে টানতে বাড়িতে ঢুকছে রিয়া। নিলয় সামনে এসে ধাক্কা খেয়ে পড়ে যায় রিয়া। রাগে তেতে উঠে বলে, ইউ, তোমাকে তো আমি। সামনে তাকাতে রিয়াকে দেখে নাক মুখ কুঁচকে ফেলে নিলয়। ছোট একটা শর্ট প্যান্ট আর কাটা গেঞ্জি পরে আছে। শরীরে সবকিছু ভালোভাবেই দেখা যাচ্ছে। রিয়া উঠতে গিয়ে আবার ঠাস করে পড়ে যায়। নিলয় এবার আর হাসি থামাতে পারে না, হো হো করে হেসে দেয়। রিয়া রাগে দাঁতে দাঁত চেপে বলে, এই বেয়াদব, তুই হাসছিস কেন? নিলয় রিয়াকে ব্যঙ্গ করে বলে ওঠে, আমি হাসছি না চাচি আম্মা, দাঁতে বাতাস লাগাচ্ছি। রিয়া যেন আরো রেগে যায়। রাগে চোখে তাকিয়ে বলে ওঠে, এই, তুই কাকে চাচি আম্মা বলছিস? এখানে তো আপনি ছাড়া আর কেউ নেই চাচি আম্মা, যে তাকে বলবো। রিয়া বাসা থেকে উঠে দাঁড়ায়, তারপর বলে, তোকে তো আমি, বলেই থাপ্পড় মারতে যায়। নিলয় রিয়ার হাত ধরে মুচকে দিয়ে বলে ওঠে, এই সেমডি, কাকে মারতে আসছিস? হ্যাঁ, নিজেকে আয়নায় দেখেছিস? চাচি আমাদের থেকেও বাজে লাগে, বলেই ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। রিয়া নিলয়ের দিকে আঙুল দেখিয়ে বলে, হোয়াট দ্য হেল, সাহস কি করে হয় তোর আমার হাত ধরার, আমাকে তুই করে বলার? নিলয় দাঁত বের করে হেসে বলে, আহারে আমার চাচি আম্মা, আনে কোন খাতের মোলা, জান্নের হাত ধরতে সাহস লাগবে? রিয়া রেগে গিয়ে নিলয়ের সামনে আসতে যাবে, এমন সময় নিলয় দূরে সরে গিয়ে বলে ওঠে, সামনে থেকে সর সেমডি, ওই নোংরা হাত পা দিয়ে আমাকে ধরলে আমার অজু করা লাগবে। বলেই সামনে থেকে সরে অন্যদিকে চলে যায়। রিয়া অপমান লজ্জায় দাঁতে দাঁত চেপে বলে, দেখে নিব তোকে আমি। ওইদিকে কিছুক্ষণ আগে রোদের ঘুম ভাঙছে। শুভ্র রোদের বুকের ওপর মাথা রেখে শুয়ে আছে। রোদ দুই হাতে জড়িয়ে আছে শুভ্রকে। রোদের কাছে সবকিছুই যেন স্বপ্নের মতো। রোদ মনে মনে বলে ওঠে, এত সুখ সইবে তো আমার কপালে। আল্লাহ যেন এই সুখ চিরস্থায়ী করে, কারো নজর যেন না পড়ে শুভ্র রোদের সম্পর্কে। সবার সব সম্পর্ক ঠিক থাকলেও ঠিক নেই। রোমান রুহি আগের থেকে অনেকটা পাগলের মতো হয়ে গেছে। রুহি তার সামনে আছে, কিন্তু তার দিকে ফিরেও পর্যন্ত তাকাচ্ছে না। দুই দিকে দুইটি মানুষ ভালোবাসার দহনে পুড়ছে।